হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমরা লাস্ট ভিডিওতে তড়িৎ ক্ষেত্র অধ্যায় তোমাদের স্থিরতড়িতে যে সেকেন্ড চ্যাপ্টার রয়েছে ইউনিটে, তো সেখানে আমরা সেট 1 এ সাহেব প্রকাশনী বই থেকে 1 থেকে 13 অধ্যায় অবধি আমরা নিউমেরিক্যালস নিয়ে আলোচনা করেছিলাম। তো বাকি যে অঙ্কগুলো রয়েছে সেটা হচ্ছে 14 থেকে 24, তার মানে আরো আমাদের 11টা অঙ্ক রয়েছে, সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করে সেটা কমপ্লিট করব। আবার পরের ভিডিওতে আমরা সেট 2 বিষয় অঙ্ক নিয়ে আলোচনা করব। তো এইখানে আমরা যদি একটু ভালো করে দেখি, তো প্রথম যে প্রশ্ন রয়েছে 14 দাগে, সেখানে একটা প্রোটন ইলেকট্রন নিয়ে একটা তড়িৎ দ্বিমেরুর কথা বলা হয়েছে। তো সেইখানে শুধুমাত্র জিজ্ঞেস করা হয়েছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান এবং অভিমুখ। তো এটা খুবই সহজ অঙ্ক, দু লাইনের অঙ্ক বলতে গেলে। তো এই অঙ্কটা করার সময় যেটা করতে হবে, আমরা জানি তড়িৎ দ্বিমেরু ভ্রামকের যে রাশিমালা সেটা হচ্ছে P সমান 2ql। তো এখানে তোমরা প্রশ্নটা একটু লক্ষ্য করে দেখো, ইলেকট্রন আর প্রোটন পজিট্রন রয়েছে। তো ইলেকট্রন আর পজিট্রনের মধ্যে পার্থক্য যেটা হচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র আধানের সাইনে মাইনাস প্লাস, আর কিছুই না, কারণ একটা পার্টিকেল একটা তার অ্যান্টি পার্টিকেল। তো এখানে আমরা যেটা করব, এখানে যেহেতু আমাদের ভ্যালু গুলো দেওয়া রয়েছে, তো এখানে জাস্ট ভ্যালু গুলো পুট করব। যেরকম এখানে 2 রয়েছে, তো এইখানে 2 ইনটু l যেটা, সেটাকে আমি এইভাবে লিখছি আর কি, q ইনটু 2l। তো q এর মান প্রশ্নে দেওয়া রয়েছে 1.6 10 টু দি পাওয়ার -19, এবং l এর মান দেওয়া রয়েছে SI তে 10 টু দি পাওয়ার -8। শুধুমাত্র আমরা এখানে গুণ করছি, তো গুণ করলে যে ভ্যালুটা পাচ্ছি সেটাই উত্তর। তাহলে এটা একদমই সহজ কাজ তোমাদের জন্য, খুবই সহজ কাজ, এটা এমসিকিউ এর জন্য তাই রাখতে পারে। এবারে কোশ্চেন নাম্বার 15, সেটাও খুব সহজ আছে। তার আগে একটা প্রশ্ন ছিল এখানে সেকেন্ড পার্টে, যে অভিমুখটা কি হবে। তো অভিমুখ স্বাভাবিকভাবে বুঝতে পারছো, নেগেটিভ থেকে পজিটিভের দিকে হয়, তার মানে ইলেকট্রন থেকে পজিট্রনের দিকে হবে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ, যেটা থিওরিতে ছিল সেম। তো এটাও লিখবে তোমরা। তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 15, সেখানে আধানের পরিমাণ কথা জিজ্ঞেস করা হয়েছে। তো এটাও খুব সহজ প্রশ্ন, কারণ বলি যে P সমান Q ইনটু 2l তো থাকছেই। তো এখানে যা আমি দেখতে পাচ্ছি যে Q জিজ্ঞেস করেছে, তার মানে P বাই 2l। তো P এর মান কত না 3.4 10 টু দি পাওয়ার -30, আর 2l এর মান যেটা রয়েছে 1 ইনটু 10 টু দি পাওয়ার -10। তো এখান থেকে ইজিলি যে মানটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 3.4 10 টু দি পাওয়ার -20 কুলম্ব। তো এটা খুবই সহজে করা গেল। পরের যে প্রশ্ন রয়েছে তড়িৎ দ্বিমেরু, এটাও খুব সহজ প্রশ্ন অ্যাকচুয়ালি বলতে গেলে, কারণ হচ্ছে এখানেও শুধুমাত্র পি এর কথা জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু একটা টর্ক নিয়ে একটা প্রশ্ন রয়েছে। তো এই প্রশ্নতে যদি আমরা লক্ষ্য করে দেখি, তো জিজ্ঞেস করেছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের কথা। তো আমরা জানি টর্ক ইকুয়ালস টু কি হয়, পি ক্রস ই, অর্থাৎ পি ই sin থিটা। তো এইখানে প্রশ্ন জিজ্ঞেস করেছে কত না পি এর কথা জিজ্ঞেস করেছে। তো সেম ভাবে যদি আমরা বলি, তাহলে পি ইকুয়ালস টু হচ্ছে কি টাউ বাই ই sin থিটা। তো টাউ এর মান এখানে কত রয়েছে 9 ইনটু 10 টু দি পাওয়ার -26, আর নেক্সট যেটা রয়েছে আমাদের ই এর মান, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 4, আর sin থিটা অর্থাৎ sin 30 ডিগ্রি। তো এইখান থেকে যখন আমরা মানগুলো বসাচ্ছি, আমরা একবার মিলিয়ে নেব 10 টু দি পাওয়ার 4, আর এদিকে হচ্ছে হ্যাঁ। তো এখানে এই মানগুলো যখন আমরা এখানে বসিয়ে নিচ্ছি, তো এখানে যেটা দাঁড়াচ্ছে আমাদের সেটা হচ্ছে কি না sin 30 অর্থাৎ 1/2, তাহলে 2 উপরে চলে যাচ্ছে। তো এখানে মান যেটা আমি পেলাম সেটা হচ্ছে 1.8 10 টু দি পাওয়ার -29 কুলম্ব মিটার। নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 17। এই অঙ্কটাই, যতগুলো অঙ্ক রয়েছে আপাতত এই মানে ভিডিওতে আলোচনা করার মতো, সেটা হচ্ছে যে আমাদের 24 দাগ অবধি। তার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড় এবং কনসেপচুয়াল প্রশ্ন। তো প্রশ্নটা অনেক বড়, আমি আর পুরো প্রশ্ন পড়ছি না, তোমরা নিজেরাই 17 দাগে পড়ো। এখানে মূল কথা এটাই হচ্ছে যে অল্প কৌণিক বিস্তারের জন্য যে সরল দৈর্ঘ্যটিতে আন্দোলিত হবে তার পর্যায়কাল বের করতে বলেছে। আর এখানে একটা প্লাস কিউ আর মাইনাস কিউ দুটো রয়েছে, যে একটা দণ্ডের দু প্রান্তে দুটি কণা যুক্ত করা রয়েছে এম ভরে, আর তাদের আধান রয়েছে এরকম -5 কিউ। তার মানে যে দণ্ডটা রয়েছে সেই দণ্ডটার ক্ষেত্রে -কিউ প্লাস কিউ এই ব্যাপারটা রয়েছে, প্রত্যেকের ভর রয়েছে এরকম এম। তো এইখানে যেটা তাদের মধ্যবর্তী যে দূরত্ব, আমরা 2l ধরতে পারি, না হলে l ও ধরতে পারি। আমি l ধরেই ক্যালকুলেশন করলাম, তো কিছু অসুবিধা কিছুই নেই। তো এইখানে আমরা কিভাবে অ্যাপ্রোচটা করব আমাদের এই ক্যালকুলেশনটা। তো এই ক্যালকুলেশনটা অ্যাপ্রোচ করার জন্য
আমরা সবচেয়ে প্রথম যেটা করব সেটা হচ্ছে উপরে যেটা টাউ ইকুয়ালস টু টি sin থিটা ছিল সেটাই নেব, যে টর্কের যে এক্সপ্রেশন আমাদের ছিল সেটা হচ্ছে পি ই sin থিটা। আর যদি থিটার মান ক্ষুদ্র ধরি, কারণ অল্প কৌণিক বিস্তারের কথা বলা হয়েছে, তাহলে অবভিয়াসলি পি থিটা আমরা লিখব। তো টাউ ইকুয়ালস টু তাহলে কি দাঁড়াচ্ছে না, পি মানে কিউ ইনটু 2l হয়, কিন্তু আমি এটা এল ধরেছি, তো এইজন্য লিখব কিউ ইনটু এল। আমি এই দিকটা লিখি, তাহলে কিউ ইনটু এল ইনটু ই sin থিটা। অবশ্য যেহেতু আমরা থিটাকে sin থিটা থেকে আমরা থিটা করে নিয়েছি, তো এই জন্য সেটা নতুন করে আর লেখার কোনো দরকার নেই, সেটা থিটাই লিখবো শুধুমাত্র, কারণ অল্প কৌণিক বিস্তারের কথা প্রশ্নেই বলা রয়েছে। এরপর দেখো আমরা এইখানে এই বাকিটাকে কিছু একটা ধ্রুবক ধরি, ধরো কে আমরা সবসময় ধ্রুবক ধরে এসেছি, তাহলে টাউর সঙ্গে থিটার একটা সমানুপাতিক সম্পর্ক আছে। যেরকম আমরা কার্যের ক্ষেত্রে যেরকম দেখি বল ইনটু সরণ, তো এখানে কৌণিক বিস্তার যখন হচ্ছে, এখানে একটা বৃত্তীয় গতির ব্যাপার চলে আসছে কিংবা একটা কৌণিক গতির ব্যাপার, তখন টাউ ইনটু থিটা কার্য হয়, কিন্তু আমাদের কার্য লাগবে না বের করতে। আমরা ক্লাস 11 এ এই সম্পর্কটা পড়েছিলাম টর্কের সঙ্গে কৌণিক ত্বরণের সম্পর্ক, যেখানে আই হচ্ছে আমাদের কি না জারকার ভ্রামক কিংবা জড়তার ভ্রামক। এই সম্পর্কের সাহায্য আমরা নেব। তো এখানে টাউ ইকুয়ালস টু আমাদের থাকছে কে থিটা, আর এখানে আই ইনটু আলফা, তাহলে অতএব এখান থেকে আলফা পাওয়া যাচ্ছে কে বাই আই ইনটু থিটা। তো কে বাই আই যেটা রয়েছে এটাকেই আমরা ধরেছিলাম, মনে করে দেখো ওমেগা স্কয়ার, তাহলে ওমেগা সমান পাওয়া যাচ্ছে রুট ওভার কে বাই আই। তো ওমেগা পাওয়া যাবে মানে স্বাভাবিকভাবে আমরা টি পেয়ে যাব। ক্লাস 11 এ আমরা সরল দৈর্ঘ্য যেটা পড়েছি, তাহলে এখান থেকে 2 পাই রুট ওভার আই বাই কে। এবার প্রবলেমটা হচ্ছে কি, যে রাশিমালাটা দিয়েছে উত্তরে সেটা হচ্ছে আই বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আই যদি বের করতে হয়, আমরা ক্লাস 11 এ একটা চ্যাপ্টার পড়েছিলাম, সেটা হচ্ছে দৃঢ় বস্তুর ঘূর্ণন। সেখানে আমরা দুটো উপপাদ্য পড়ি জারকার ভ্রামক নিয়ে, একটা ছিল লম্ব অক্ষ উপপাদ্য, আরেকটা ছিল সমান্তরাল অক্ষ উপপাদ্য। তার মধ্যে এটা সমান্তরাল অক্ষ উপপাদ্যেরই প্রয়োগ, সেটা হচ্ছে i ইকুয়ালস টু, যেটা আমরা এখানে লিখবো সেটা হচ্ছে কি ফর্মুলা ছিল আমাদের এমনি m স্কয়ার, সেটা এই ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কত না m l/2 হোল স্কয়ার, আবার m l/2 হোল স্কয়ার। তো এখানে এটা l²/4 একটা আসছে, এখানে এটা l²/4 আসছে, সেই জন্য আমরা এখানে একটা লিখলাম m l²/2 লসাগু করার পর। তো এখান থেকে যখন আমরা এই এক্সপ্রেশন যেটা ছিল সেই এক্সপ্রেশনে যখন বসাবো t ইকুয়ালস টু 2 পাই i এর ভ্যালু অর্থাৎ m l²/2k, তো এরকম থাকছে। কিন্তু তোমরা উত্তর দেখবে সেখানে তো k থাকবে না, সেখানে k এর মানটা বসাতে হবে। সেজন্য k এর মান আমরা এখান থেকে নেব, সেটা হচ্ছে 2 পাই m l²/2qle 2q এই যে le, তো এখান থেকে একটা l কেটে যাচ্ছে, তো ml/2qe। তো এবার আমরা একটু দেখব উত্তর, এটা 2 পাই ছিল, সরি এখানে একটা 2 পাই ছিল, সে 2 পাইটা লেখা হয়নি। তো এবার দেখো উত্তর কিন্তু পুরো হুবহু যেটা ছিল সেটাই কিন্তু মিলছে, ml/2q। তো এইভাবে আমরা অঙ্কটা অ্যাপ্রোচ করব। এরপর যেটা রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 18, তো এটা আমি জাস্ট একটু হিন্টস দিচ্ছি কারণ এটাও সহজ অঙ্ক, কারণ ক্লাস 11 এ যেটা ক্রস গুণফল তোমরা শিখেছিলে ভেক্টরে সেটাই লাগবে, কারণ টর্ক নিয়ে অঙ্ক রয়েছে, টর্কের ফর্মুলা তোমরা জানো, আমি এখানে লিখেছিলাম এই যে p sin θ যেটা, সেটা অ্যাকচুয়ালি কি না এটাই হচ্ছে অ্যাকচুয়ালি p ক্রস e, জাস্ট এই ফর্মুলাটাই কাজে লাগবে। তো এইখানে দেখো p এর মান দেওয়া রয়েছে 10 টু দি পাওয়ার -7 5i ক্যাপ j ক্যাপ -2k ক্যাপ, আর রয়েছে e এর মান কত 10 টু দি পাওয়ার 7 i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। তো এই যে ভ্যালু রয়েছে, তো এখানে জিজ্ঞেস করেছে টর্কের মান কত। তো এই ক্ষেত্রে টর্কের মান বের করা মানে যেটা আমি এক্ষুনি বললাম p ক্রস e হয়। তো তোমরা p ক্রস e যেভাবে খুশি গুণ করতে পারো, যেরকম আমি তোমাদের একটা সিম্পল একটা एग्जांपल দিচ্ছি। আমরা নির্ণায়কের সাহায্য নিতে পারি, যেটা আমরা 11 এ শিখেছি, আমি তোমাদের সঙ্গে আলোচনাও করেছি। তো সেটা করতে পারি। আর বাইরে দেখো 10 টু দি পাওয়ার -7 10 টু দি পাওয়ার 7, সেটা তো এমনিও 10 টু দি পাওয়ার 0 অর্থাৎ 1 হয়ে যাচ্ছে। তাহলে তুমি এখানে চাইলে তোমরা লিখে রাখতেও পারো যে 10 টু দি পাওয়ার -7 আর একটা হচ্ছে 10 টু দি পাওয়ার 7। আর এখানে জাস্ট এই ভ্যালুগুলো বসানো,
জাস্ট ক্রস গুণফল করা, অর্থাৎ আমরা যেটাকে বলি ক্রস প্রোডাক্ট কিংবা ভেক্টর গুণফল। তো এটা করলে আমি যে অ্যানসারটা পেয়েছি সেটা বলি, সেটা হচ্ছে √/74। তোমরা বলবে স্যার তাহলে কি মড নিয়েছেন? হ্যাঁ মড নিয়েছি, কারণ মড না নিলে তো হবে না, কারণ হচ্ছে বলি সেটা হচ্ছে পাওয়া যাচ্ছে এইটা √3i মাইনাস 7j প্লাস 4k। তো এইটা আমরা পেয়েছি কত নিউটন মিটার, কিন্তু আমাদের তো প্রশ্ন জিজ্ঞেস করেছে টর্কের মান কত হবে। তো টর্কের মান বের করা মানে মড বের করা। তো এই মড বের করতে গিয়ে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে কত, √/74। তো √/74 করা মানেই হচ্ছে 8.6 নিউটন ইনটু মিটার। যেহেতু √/, করতে হবে, না হলে আমরা মডটা পাবো না। ঠিক আছে, তো ভেক্টরের নিয়মই ছিল, এটা নতুন কিছু বলছি না। এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 19 এর দিকে। তো এখানে পরাবিদ্যুৎ নিয়ে প্রশ্ন রয়েছে। তো পরাবিদ্যুৎ নিয়ে যে প্রশ্ন রয়েছে, তো এটা আমি বলতে এটা চাইছি যেটা খুবই সহজ ব্যাপার হবে, কারণ সিম্পল একটা কনসেপ্ট যে বায়ু মাধ্যমে যখন ছিল দুটো আধান, তো তখন তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল বায়ু মাধ্যমে যখন ছিল, তো সেটা হচ্ছে F। তো যখন দুটো বিন্দু আধানের কথা এখানে বলেই দিয়েছে, তাহলে F ইকুয়ালস টু কুলম্বের সূত্র থেকে আমরা এটা বায়ু মাধ্যমের জন্য বলছি। তো ব্যাপারটা হচ্ছে যখন অন্য কোনো মাধ্যম হবে, তখন যদি আমি F ড্যাশ বলি, তখন স্বাভাবিকভাবে আমার এক্সপ্রেশনটা কি চেঞ্জ হয়, না এক্সপ্রেশনটা যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে k এপসাইলন 0 r স্কয়ার। তাহলে দেখো দুটোকে ভাগ করলে F ড্যাশ বাই F করলে তাহলে কি পাওয়া যাচ্ছে, না F ড্যাশ বাই F করলে তখন পাওয়া যাচ্ছে এইটা, অর্থাৎ F ড্যাশ সমান পাওয়া যাচ্ছে F বাই k। কি হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, তার মান দেওয়া রয়েছে 8। তাহলে উত্তর হবে আমাদের F বাই 8। দেখো বইতে সেই উত্তরটাই রয়েছে। আর থাকলো কোশ্চেন নাম্বার 20 এর কথা, সিজিএস এ সব মানগুলো রয়েছে, পরাবৈদ্যুতিক ধ্রুবকের কথা জিজ্ঞেস করেছে। তো এইখানে পরাবৈদ্যুতিক ধ্রুবকের কথা যদি এখানে আমরা জানি, তো এইখানে মূল ব্যাপার যেটা আমি এখনই বললাম তোমাদের এক্সপ্রেশন দেখেও, যে এই f ড্যাশ সমান আমরা কি দেখলাম, না f বাই k দেখলাম। তাহলে f সমান যেটা আমরা দেখেছিলাম, তার মানে কি এই f এর মানটা যেটা যেহেতু এখানে f এর মানটা দেওয়া রয়েছে, তাহলে আমি যদি জেনারেল বলি জাস্ট এমনি f ইকুয়ালস টু, তাহলে কি আসবে q1 বাই q2 বাই 4 বাই এপসাইলন r স্কয়ার। এটাকে আমরা এভাবে লিখতে পারি q1 q2 4 পাই k এপসাইলন নট r স্কয়ার। কিন্তু এটা এসআই তে, আমাদের অঙ্ক তো এসআই তে না, আমাদের তো রয়েছে সিজিএস এ। তো সিজিএস এ থাকার জন্য ইন সিজিএস তাহলে f ইকুয়ালস টু কি জানা যাবে, না q1 বাই q2 k r স্কয়ার। তো ইন্টারেস্টিংলি আমাদের এই f এর মান কিংবা যা যা রয়েছে তথ্যগুলো সেগুলো সবগুলোই প্রশ্নে রয়েছে। সেটা হচ্ছে f রয়েছে কত 4 q1 q2 রয়েছে কত 40 আর রয়েছে 35। আমি মাইনাস নিয়ে কিছু লাভ নেই, কারণ হচ্ছে আমরা তো মান বের করছি আর k এর মান তো ঋণাত্মক হবে না। তারপর থাকছে ডিসটেন্স, সেটা হচ্ছে 10 স্কয়ার ইনটু k। অবশ্য k সামনে লিখেছিলাম, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে কি বলেছে, আধান মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান নির্ণয় করো। জাস্ট এখান থেকে k এর ভ্যালুটা তোমরা বের করবে, আমি বের করে দেখেছি। তো 4 ইনটু 100 বাই 40 ইনটু 35। তাহলে এখান থেকে যে মানটা পেয়েছি সেটা হচ্ছে কত 3.5। তো দেখো কত সহজেই আমরা এই অঙ্কটা করতে পারছি। এবারে আমরা চলে আসব, আমাদের আর 4টে অঙ্ক রয়েছে যেহেতু, তো 4টেই মোটামুটি সহজ অঙ্কই রয়েছে। সেটা হচ্ছে কি না 21 দাগে যদি দেখা হয়, সেখানে তড়িৎ ফ্লাক্স নিয়ে প্রশ্ন করা হয়েছে। তো তড়িৎ ফ্লাক্স নিয়ে যেহেতু প্রশ্ন করা হয়েছে, কি কি দেওয়া রয়েছে, না আমরা জানি তড়িৎ ফ্লাক্স আমি যদি phi বলি, তাহলে phi ইকুয়ালস টু হচ্ছে E ডট S। তো প্রশ্নে লক্ষ্য করে দেখো E এর মান দেওয়া রয়েছে, সেটা কত 200 i ক্যাপ। আমি একক লিখছি না, কেন একক তো এমনি বের করব। তাহলে ডট S, এবার S এর মান কত, না যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, প্রশ্নে দেখো বলা রয়েছে কত, না yz তলে অবস্থিত 20 সেন্টিমিটার। তাহলে yz তল যদি আমি এটা ধরি, তাহলে তার ভেক্টর অর্থাৎ তার ক্ষেত্র ভেক্টর অভিমুখ কি হবে, তার সাপেক্ষে লম্ব। তাহলে
তাহলে y z তলের লম্ব কে হয়? না i ক্যাপ হয়। y z যদি এটা তল হয় তাহলে উপরটা কি x বরাবর অর্থাৎ i ক্যাপ। এই জন্য আমরা যেহেতু এটা সিজিএস এ রয়েছে 20 সেন্টিমিটার আর এইটা রয়েছে 200 নিউটন পার কুলম, সেই জন্য আমরা কি করছি ওই ক্ষেত্রফলটাকে আমরা 20 সেন্টিমিটার থেকে মিটার করছি, তার স্কয়ার করছি আর ভেক্টরের জন্য i ক্যাপ, কারণ ক্ষেত্রফলকে আমরা ভেক্টর হিসেবে ট্রিট করি। তো এই জন্য আমরা এটাকে গুণ করার সময় কি করব, 20 * 10⁻⁻2 তার স্কয়ার করছি আর তার স্কয়ার এমনি ব্র্যাকেট দিলেই হবে, কারণ ওই ব্র্যাকেট তো লাগছেও না, স্কয়ার আর এখানে থাকছে কত i ক্যাপ। তাহলে তোমরা ভালো করে জানো ডট গুণফলের যেটা নিয়ম সেটা হচ্ছে কি i ডট i হচ্ছে 1, বাকি কিছু তো নেই, সেটা থাকলেও 0 হতো। তাহলে এখান থেকে দেখো আমরা কত পাবো 8 আর আমাদের যা ইউনিট অর্থাৎ তাহলে নিউটন মিটার স্কয়ার কুলম ইনভার্স। তাহলে দেখো এটাই রয়েছে 8 নিউটন মিটার স্কয়ার কুলম ইনভার্স। শুধুমাত্র মাথায় রাখতে হবে i ক্যাপটা কেন হলো, আর এটা সিজিএস এ 20 সেন্টিমিটার ছিল, এটাকে মিটারে কনভার্ট করতে হবে। স্কয়ার কেন না, ক্ষেত্রফল মানে কি হয় বাহুর বর্গ, যেহেতু এটা বর্গাকার এইজন্য বাহু ইনটু বাহু, সেই জন্য করা। এবারে চলে আসা যাক আমাদের 22 এর দাগের প্রশ্ন, যেখানে ঘনকের মধ্য দিয়ে ফ্লাক্সের কথা বলা হয়েছে। তো এইখানে প্রশ্নটা বলা হয়েছে ঘনকের প্রত্যেকটি তলের মধ্য দিয়ে কতটা ফ্লাক্স হবে। না দেখো সবচেয়ে সহজভাবে এই জাতীয় অঙ্ক করার যেটা নিয়ম হচ্ছে ফ্লাক্স হয় যেটা যদি কিউ আধান দেওয়া হয় তাহলে সেটা হবে কিউ বাই এপসিলন জিরো। আমি বায়ু মাধ্যম ধরেই বলছি কারণ এখানে কিছু বলা নেই, তাহলে আমরা এটা বায়ু মাধ্যম ধরেই আমরা কিন্তু করব। তো ব্যাপার হচ্ছে এরকম, এটা হচ্ছে সমগ্র তল দিয়ে, কিন্তু প্রশ্নে বলা রয়েছে দেখো ঘনকের প্রতিটা তলে, একটা ঘনকের মোট তল হচ্ছে 6টা, তাহলে প্রতিটা তলের মধ্য দিয়ে যে ফ্লাক্সটা হবে তো সেটা কত হবে, আচ্ছা প্রতিটা তলের মধ্যে যে ফ্লাক্সটা হবে তাহলে এই যে নেট যে ফ্লাক্সটা, যদি আমরা নেট বলি তা 1/6, কারণ টোটালটা হচ্ছে ফাই নেট অর্থাৎ ফাই এটা টোটালটা, কিন্তু একটা তলের মধ্যে কি তো 6টার মধ্যে রৈখিক নিয়মের মতো আর কি 6টা পেনের দাম মতো, তাহলে একটা কত, তাহলে 6টা তল দিয়ে যেটা বের হচ্ছে সেটা হচ্ছে ফাই, তাহলে একটা থেকে কত হবে, সরি 6টা তল থেকে যেটা বের হচ্ছে সেটা ফাই নেট, তাহলে প্রতিটি তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স যদি বলা হয় তার মানে, কিংবা আমি যদি এভাবে বলি যে ঘনকের সমগ্র তলে প্লাস হচ্ছে কত কিউ বাই এপসিলন জিরো, কারণ এটাই হচ্ছে সেই ফাই। এইবারে ঘনকের যে কোনো একটি মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে 1/6, তাহলে 6 এপসিলন 0। তোমাদের এখানে দেখবে কিউ এর মান দেওয়া রয়েছে সেটা হচ্ছে কত 12 মাইক্রো কুলম, তাহলে কুলমে কনভার্ট করতে হবে, যেটা 10⁻⁶ দিয়ে গুণ করলাম, তারপরে এদিকে যা ছিল 8.85 ও 10⁻⁻12 জাস্ট ভাগ করলে, আর এটা 6 ছিল সেই জন্য এখানে একটা 6 রাখলাম। তো ভাগ করে যা বেরোবে সেটাই লিখতে হবে, কিন্তু একটা কথা বলে রাখি এখানে মানটা আমি যেটা পেয়েছি লিখেও দিচ্ছি 2.26 10⁵, আর ইউনিট সহ লিখতে হবে, না হলে অর্ধেক নাম্বার কিন্তু চলে যাবে। ইউনিট কিন্তু লিখতেই হবে, যেহেতু এসআই তে করা হয়েছে এসআই করতেই লিখতে হবে, এসআই তেই করতে হয় সাধারণত, যদি সেরকম কিছু না বলা থাকে সিরিয়াসের কথা, কিন্তু এসআই তেই জেনারেলি করতে হবে। এবার আসা যাক আর দুটো প্রশ্ন রয়েছে। তো একটা হচ্ছে কোশ্চেন নাম্বার 23, এটাও খুব সহজ প্রশ্ন, আর 24 দুটোই তড়িৎ ফ্লাক্স নিয়ে প্রশ্ন রয়েছে। তো এখানে যদি আমরা কোশ্চেনটা দেখি তো সেখানে কি বলেছে, কোশ্চেন নাম্বার 23 এ ফ্লাক্সের কথা বলেছে, তাহলে ফ্লাক্স কি হয় না ই ডট এস হয়, অর্থাৎ ই ভেক্টর এর এস ভেক্টর হয়।
তো এই প্রশ্নে দেখো ই রয়েছে কত 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ আর রয়েছে কত 5k ক্যাপ। আর ক্ষেত্রফলটা যদি লক্ষ্য করে দেখা হয় 23 এর দাগে, সেটা হচ্ছে কি না 10i ক্যাপ। তো একদম সহজ অঙ্ক, এখানে জাস্ট গুণ করে দিলাম, সেখান থেকে পেয়ে গেলাম 30 একক। লাস্ট প্রশ্ন আমাদের এই আলোচনা, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 24। তো এটাও তড়িৎ ফ্লাক্সের প্রশ্ন। তো এখানে যেটা প্রশ্ন করেছে সেটা হচ্ছে যে এসআই তে ই এর মান রয়েছে ভেক্টর আকারে, সেটা হচ্ছে 6i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ভোল্ট পার মিটার। আর yz তলে যে ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে সেটা yz তলে রয়েছে 20 মিটার স্কয়ার। তাহলে 20 মিটার স্কয়ার যদি হয় yz তলে, তার মানে তার সেই তলের সাপেক্ষে অবিলম্ব ভেক্টর স্বাভাবিকভাবে x অক্ষ বরাবর অর্থাৎ i ক্যাপ হবে। তো এখান থেকে আমরা ফ্লাক্সটা মনে বের করতে বলেছে, হ্যাঁ এখান থেকে ফ্লাক্স বের করতে বলেছে। তাহলে একদম আগের দাগের অঙ্কের মতো, অর্থাৎ 6i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ডট, তাহলে এখান থেকে গুণ করলে 120 একক। তাহলে যেহেতু সরি একক লেখা যাবে না, কারণ হচ্ছে এটা এসআই তে মান দেওয়া আছে, প্রশ্নটা দেখতে পাচ্ছি কিন্তু ভোল্ট পার মিটার লেখা রয়েছে, তো কোনো অসুবিধা নেই। আমরা তাহলে এইভাবে লিখব ভোল্ট ইনটু মিটার। কারণ হচ্ছে তড়িৎ ফ্লাক্সের এটা যেরকম একটা একক নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স, এটা এসছে অ্যাকচুয়ালি কোথা থেকে না ই এর এবং এস এ বসিয়ে। কারণ হচ্ছে এই যে ইটা যে প্রাবল্য আমরা তড়িৎ প্রাবল্য বলি, সেটা অ্যাকচুয়ালি F q সেখান থেকে। আর এটা এসছে কি না 1 নিউটন পার কুলম্ব, অ্যাকচুয়ালি 1 ভোল্ট পার মিটার। তো এখান থেকে এসছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, এটা যখন তড়িৎ বিভব চ্যাপ্টার পড়বে সেখানে প্রমাণ রয়েছে, আমি তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের থিওরিতে প্রমাণটা করেছিলাম। তো মনে রাখবেন নিউটন পার কুলম্ব মানে হচ্ছে কিন্তু ভোল্ট পার মিটার। তো সেই জন্য এখানে বসালেই দেখবে নিউটন পার কুলম্ব থেকে ভোল্ট পার মিটার দিলে একটা মিটার বাদ চলে যাচ্ছে, সেইখান থেকে কিন্তু আসছে ভোল্ট ইনটু মিটার। তো এখানেই সেট 1 নিয়ে আলোচনা শেষ হচ্ছে। যেহেতু অনুশীলনটা শেষ হয়েছে, আমরা আবার নেক্সট দুটো ভিডিওতে সেট 2 কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। কারো কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবে। আমরা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বাই।